ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। এবার আজকে তোমাদেরকে আমি আমাদের ক্লাস 10-এর লেসন 3 যেটা রয়েছে আওয়ার রানওয়ে গাইড সেটা পড়াবো। বাংলাদেশ সম্পূর্ণ অংশটা তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগছে। আচ্ছা, তো এবার দেখতে পাচ্ছ এখানে টাইটেল দেওয়া আছে আওয়ার রানওয়ে গাইড, লুসি মাড মন্টেগোমেরি। যিনি অথর রয়েছেন, অর্থাৎ যিনি লিখেছেন লুসি মাড মন্টেগোমেরি, এনার লেখা একটা বিখ্যাত লেখা আওয়ার রানওয়ে গাইড। আওয়ার রানওয়ে গাইডের বাংলা কি বলতো? আমাদের চলার পথের ঘড়ি, আমাদের চলার পথের ঘড়ি। আচ্ছা, এইবার পাঠ্যটা শুরু করার আগে যেহেতু আমি শুরুটা তোমাদেরকে বললাম আর তোমরা আমাদের সাথে জুড়ে আছো, অনেক দূর থেকে তোমরা আমাদেরকে দেখছো, হ্যাঁ, আমাদের প্রচেষ্টাগুলো তোমাদের সাহায্য করছে, তোমাদের সাজেশনগুলো আমরা চাইছি যে কেমন করে আমরা আরও তোমাদেরকে বেটার ক্লাস দিতে পারি। সো এই সেশনটা যেটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি, এটা আমাদের যে লেসন 3 সেটা তো বললাম, লেসন 5 লেখা আছে, আই থিঙ্ক এটা লেসন 3 হবে সম্ভবত। হ্যাঁ, লেসন 5 না? আচ্ছা আচ্ছা, লেসন 5ই আছে এটা। তো এবার সেখানে বলা হয়েছে আওয়ার রানওয়ে গাইড ইউনিট 1টা করাবো। তার আগে বলে নিই লুসি মাড মন্টেগোমেরি সম্পর্কে দু একটা কথা। আচ্ছা আচ্ছা, প্রথমে অ্যাবাউট দ্য অথর। সো শি ইজ আ ফিমেল রাইটার, তিনি একজন বিখ্যাত একজন সাহিত্যিক, যিনি আমাদের ইংরেজি সাহিত্যকে তার সৃজনশীলতা, তার সৃষ্টি দিয়ে ভরিয়ে তুলেছেন। কি বলা হয়েছে দেখো, লুসি মাড মন্টেগোমেরি ওয়াজ বর্ন 1874, 1874 সালে তার জন্ম। 1874 সালে জন্ম, 1942 সালে পরলোক গমন। ওয়াজ ওয়াজ আ ক্যানাডিয়ান অথর, অর্থাৎ কানাডা দেশে ওনার জন্ম, তার জন্য ওনাকে বলা হয়েছে ক্যানাডিয়ান অথর। বেস্ট নোন ফর আ সিরিজ অফ নোভেলস বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবলস। আচ্ছা, ইনি তার সাহিত্য জীবনটা বা সাহিত্য জগৎটার যে শুরুর যে পর্বটা, যেখানে তিনি নিজেকে একজন সাহিত্যিক হিসেবে তুলে ধরেছেন বা তার সাহিত্য জীবনের সূচনা করেছেন, সেখানে দেখতে পাই যে তিনি যা কিছু লিখেছেন সাহিত্যের জন্য, ইংরেজি সাহিত্যের জন্য, তার যে সকল লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর মধ্যে যদি আমি একটা তালিকা তৈরি করি বা লেখাগুলোকে নিয়ে একটা তালিকা তৈরি করি, তাহলে দেখতে পাবো সেই লেখার যে সিরিজগুলো যে আছে সেই সিরিজের মধ্যে তার সব থেকে ভীষণভাবে যেটা চর্চিত, আলোচিত, হ্যাঁ, সেগুলো হচ্ছে তার নোভেলসগুলো। এবং এই নোভেলস মানে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলোর মধ্যে যে নোভেলটা তার খুবই জনপ্রিয় এবং যাকে প্রাইম ওয়ান বলা হয়, সেটা হলো অ্যান অফ গ্রিন গ্যাবলস। আচ্ছা, তোমরা চাইলে ইন্টারনেটে গিয়ে এটা পড়ে নিতে পারো। তাহলে এই এই মানুষটার যে যে লেখার ধরন, লেখার প্রকৃতি, তার বিষয়ে বর্ণনা ইত্যাদি, সেই বিষয়গুলো তোমাদেরকে আরও সুস্পষ্ট হয়ে উঠবে। শি রোট নিউমারাস, নিউমারাস মানে অনেক ধরনের বা প্রচুর, নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, তাহলে তিনি লিখেছিলেন অনেক ধরনের উপন্যাস বা অনেকগুলো উপন্যাস, কবিতা এবং ছোট গল্প। She was made of an officer of the Order of the British Empire in 1935. আচ্ছা, তাকে সরকারিগতভাবেও তার দায়িত্বভার তাকে নিতে দেখা গেছে বা তিনি দায়িত্বভার পালন করেছেন। 1935 সালে ব্রিটিশ এম্পেরিয়ারের দ্বারা তাকে কিন্তু একজন অফিসার পদে নিযুক্ত করা হয়েছিল ব্রিটিশ সরকারের কাজকর্ম দেখাশোনার জন্য। এটা কিন্তু একটা বড় ইনফরমেশন। সো এই মানুষটা সম্পর্কে আমরা যা জানলাম, এনার সাহিত্য জগৎ শুরু করার আগে ওনার সম্বন্ধে যা ডিটেলসগুলো পেলাম, সে হচ্ছে ইনি একজন ক্যানাডিয়ান অথর এবং এনার লেখার যে সাহিত্য যে যাত্রা বা সাহিত্য জগৎটা, তার মধ্যে অনেকগুলো বেস্ট নোভেলস আছে, সিরিজ অফ নোভেলস তিনি লিখেছেন, একগুচ্ছ নোভেলস তিনি লিখেছেন বা নোভেলের একটা ধারা পর্যায়ক্রম অনুসারে তিনি লিখেছেন। তার পাশাপাশি তার ছোট গল্প রয়েছে, কবিতা রয়েছে, এগুলো সবই তিনি লিখেছেন। আচ্ছা, এবার যেটা যাব সেটা হচ্ছে আমাদের যে পাঠ্যটা, অর্থাৎ যেটা আমরা পড়তে চলেছি আজকে, যেটা হলো তোমার আওয়ার রানওয়ে গাইড। এবার আওয়ার রানওয়ে গাইডটা তো আমরা অবশ্যই পড়বো আজকে।
হ্যাঁ, ইন ডিটেলস ভালো করে সুন্দর করে আলোচনা করে পড়বো। তার আগে তোমাদের কাছে একটা জিনিস আমি বলতে চাই। রিলেশন ইজ আ ওয়ার্ড দ্যাট হোল্ডস মেনি মোর ইমোশনস। রিলেশন একটা এমনই শব্দ যার মধ্যে অনেক আবেগ, অনেক উষ্ণতা জড়িয়ে থাকে। সম্পর্ক, এই পৃথিবীর বুকে সম্পর্ক একটা এমন একটা বলতে পারবো যে ম্যাটার বা বিষয় বা এমন একটা উপাদান যেটা একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ, একটা বিশ্ব গঠনের ক্ষেত্রে ভীষণ বড় ভূমিকা পালন করে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। রিলেশন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিলেশন। বর্তমান দিনে দেখা যাচ্ছে যে মানুষ তার কর্মব্যস্ততায় বা জীবনে চলার পথে এতটাই স্বার্থপর, এতটাই অবিবেচক হয়ে উঠছে যে সেই রিলেশনগুলোকেই ভুলে যাচ্ছে, তাই তো? আজকের জগতে দাঁড়িয়ে রিলেশনের গুরুত্বটা কিন্তু অনেকটাই, এবং সেই গুরুত্ব কিন্তু আমাদের বজায় রাখতে হবে। মনে রাখতে হবে আমরা যাদের সাথে আছি, হ্যাঁ, যাদেরকে ঘিরে আছি বা যাদের নিয়ে আছি, তারাই হচ্ছে আমাদের জগৎ। এবং এই জগতে যেই বন্ধনটা তৈরি হয়েছে সেই বন্ধনটা হচ্ছে রিলেশনশিপ, হ্যাঁ, অথবা রিলেশনের উপর ডিপেন্ড করে। তো একটা রিলেশনশিপ নিয়ে, রিলেশনের উপরে বেস করে লেখা একটা অসামান্য ছোট গল্প। গল্পটা যদি তোমরা পড়ো তবে বুঝতে পারবা যে রিলেশনের গুরুত্বটা কী বা কতটা, সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই পাঠ্যের দিকে। আচ্ছা, সো নাও অ্যাবাউট দ্য টেক্সট. So there is a short output of the story, যে গোটা গল্পটা যে পড়বো আমরা, হ্যাঁ, হোয়াট উইল বি দ্য মেন থট, হোয়াট উইল বি দ্য ইনসিডেন্ট, হ্যাঁ, বা হোয়াট ইজ দ্য ইনসিডেন্ট, হ্যাঁ, দ্যাট উই হ্যাভ টু গো থ্রু, যেটা আমাদের মধ্যে দিয়ে, যার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে বা পড়তে হবে, সেগুলো আমরা দেখে নেব। এবার কী বলা আছে দেখো, দিস শর্ট স্টোরি is about a brother and a sister. এই ছোট গল্পটি একজন ভাই এবং একজন বোনের, একজন ভাই এবং বোনের, অর্থাৎ ভাই বোনের গল্প। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা বাস করত একটি নির্জন দ্বীপে। আইসোলেটেড মিনস তুমি বলতে পারো যে নির্জন, এখানে একটা শব্দ দেওয়া যায় ডেজার্টেড, অর্থাৎ জনমানব শূন্য, তাকে বলা হয় আইসোলেটেড মিনস জনমানব শূন্য, অর্থাৎ যে দ্বীপে, আইল্যান্ড মানে দ্বীপ, যে দ্বীপে মানুষের বসবাস নেই তাকেই বলা হয় আইসোলেটেড আইল্যান্ড। ঠিক আছে? আচ্ছা, উইথ দেয়ার ফাদার। আচ্ছা, এবার তারা কার সাথে থাকতো? এই ভাই বোন কি একাই থাকতো? না, ভাই বোন তাদের পিতার সাথে থাকতো। হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, যারা বলতে এই ভাই বোন এবং তাদের পিতা একগুচ্ছ ঘটনার মধ্যে দিয়ে গেট রিইউনাইটেড, সুসংগবদ্ধ হয়েছিল বা একত্রিত হয়েছিল বা ফিরে পেয়েছিল উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, অর্থাৎ অনেক দিন আগে হারিয়ে যাওয়া তাদের আত্মীয় পরিজনদের। সো এই যে গল্পটা আজকে আমরা পড়তে চলেছি, এই গল্পটার একটা স্কেচ তোমাদের মাথায় তুলে নাও। স্কেচটা হলো এরকম যে একটা পরিবার, যেটা পরিবার হয়েও পরিবার নয়, একটা অসম্পূর্ণ পরিবার। কেমন? একটা পরিবার যেখানে একজন পিতা তার এক কন্যা এবং তার এক পুত্রকে নিয়ে একটা নির্জন দ্বীপে বাস করে, যেটা স্বভাবতই প্রথমেই আমাদের মাথায় আসতে হবে যে কেন নির্জন দ্বীপ, যেখানে জনমানব পূর্ণ এলাকা থাকা সত্ত্বেও তারা কেন নির্জন দ্বীপে থাকতো, একটা কোয়েশ্চেন মাথায় আসবে। যদিও বা নির্জন দ্বীপে থাকে, তবে এই কথাটা কেন বলা হলো? তাহলে অনেক দিন আগে হারিয়ে যাওয়া পরিবারের সাথে একত্রিত হয়েছিল, তাদেরকে আবার ফিরে পেয়েছিল, তার মানে পরিবারহীন হয়ে এরা কিন্তু একটা নির্জন দ্বীপে থাকতো। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মাথায়, কনসেপশনগুলো কিন্তু ভালো করে তুলে নিতে হবে, ছবিটা কিন্তু তুলে নিতে হবে। পরিবারহীন হয়ে, আত্মীয় পরিজন বিনা, তারা একটা নির্জন দ্বীপে কোনো এক কারণবশত থাকতো, এবং নির্জন দ্বীপে থাকতো, এটা যেমন একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে তাদের কিন্তু আত্মীয় পরিজনও ছিল না, এবং সেই আত্মীয় পরিজন একদিন তাদেরকে আবার তারা ফিরেও পেয়েছিল, গেট রিইউনাইটেড। এই সব কিছু মিলে এই গল্পটা একটা দারুণ ইন্টারেস্টিং গল্প, খুব সুন্দর একটা গল্প।
দেখি আমরা কি বলছে। ইট ইজ আ টাচিং টেল, অর্থাৎ মন ছুঁয়ে যাওয়া, তাকে ইংরেজিতে বলা হয় টাচিং, মন ছুঁয়ে যাওয়া, হৃদয় স্পর্শী, বাংলায় বলবো হৃদয় স্পর্শী। আমরা বলতে পারি এটা হার্ট টাচিং, হার্ট টাচিং, হার্ট টাচিং টেল, হৃদয়কে স্পর্শ করে যায়, হৃদয়কে ছুঁয়ে যায় এমন একটা গল্প হলো আওয়ার রানওয়ে কাইট। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ডোন্ট মেক সাউন্ড, ওকে? কেউ কিন্তু কথা বলো না, চুপচাপ করে ক্লাসে কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেশনটা ভালো করে বুঝিয়ে রাখো। দেখো, সো দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। আন্ডারলাইন কথার অর্থ আমরা জানি রেখাপাত করা, নিম্নে রেখাপাত করা, অর্থাৎ ভ্যালু অফ রিলেশনশিপস, সম্পর্কের গুরুত্ব, সম্পর্কের মূল্য, সম্পর্কের তাৎপর্য কি, তারই সেই বিষয়টার নিচে একটা দীর্ঘ রেখাপাত করে এই গল্পটি, এই মঞ্চে যাওয়া গল্পটি। সো এই গল্পটি যখন আমরা পড়ব, এই গল্পটা পড়ার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ রিলেশনশিপ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, হাউ উই কেয়ার আ রিলেশনশিপ, হ্যাঁ, ওয়াই শুড উই কেয়ার আ রিলেশনশিপ, এই সব জিনিসগুলো জানতে পারবো। যে সম্পর্ক কি, সম্পর্কের গুরুত্ব কি, আমরা কি করে সম্পর্কের গুরুত্ব নিতে পারি, বা আমাদের কি করা উচিত একটা সম্পর্ককে গুরুত্ব দেওয়ার জন্য, তাকে স্নেহ দেওয়ার জন্য, তাকে ভালোবাসা দেওয়ার জন্য, তাকে আগলে রাখার জন্য কি করা উচিত বা কেন করতে হয়, তার সমস্ত বিষয়টা এখানে খুব সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে তুলে দিয়েছে। গল্পটা কিন্তু খুব রিয়েলিস্টিক। আজকে তোমরা দেখতেই পাচ্ছ বর্তমান যুগে পরিবার ভেঙে যাচ্ছে, হ্যাঁ, কারোর সাথে কারোর সম্পর্ক থাকছে না, হ্যাঁ, একজন অপরজনকে থেকে দূর হয়ে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ, একই পরিবারের সব মানুষ যেখানে একসাথে থাকতো তারা এখন ইন্ডিভিজুয়ালি থাকতে বেশি পছন্দ করে, হ্যাঁ, মানুষের চিন্তা, মানুষের ভাবনা মানুষকে একটা ঘরের মধ্যে একটা ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। কারণ কি বলতো, আমরা পরিবার থেকে ডিট্যাচ হয়ে পড়ছি, পরিবার থেকে ডিট্যাচ হয়ে পড়ছি। তোমরা যারা ইতিহাস পড়েছো তারা জানো যে মানুষ কিন্তু প্রথমে কিন্তু কি বনে থাকতো, তাই তো? বনে তারা বিভিন্ন বিক্ষিপ্ত আকারে থাকতে লাগলো, তারপরে তারা বিবর্তনের সাথে সাথে বুঝতে পারলো যে তাদের জোট বাঁধার প্রয়োজন। কারণ এত বড় বনের মধ্যে এই বন্য প্রাণী এবং সকল রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য তাদেরকে সঙ্গবদ্ধ হওয়া প্রয়োজন। তারপরে তারা দল বাঁধলো, এরকম করে কয়েকটা দল মিলে তৈরি হলো কি একটা বড় গ্রুপ, সেই গ্রুপটা মিলে তৈরি হলো কি একটা গ্রাম। আজকে অনেকগুলো গ্রাম নিয়ে নগর, আর সেই নগর নিয়ে একটা কি জেলা, সেই জেলাগুলো নিয়ে একটা রাজ্য, রাজ্যগুলো নিয়ে দেশ, তাই তো? তাহলে এই যে প্রিমেটিভ প্রাচীন যে সেন্সটা আমাদের মধ্যে ছিল যে আমাদের জোট বাড়তে হবে, আমাদের ফ্যামিলি তৈরি করতে হবে, আমাদের একত্রে থাকতে হবে যাতে আমরা সুখ দুঃখ কষ্ট আনন্দ সব ভাগ করে নিতে পারি, সেটা কিন্তু আজকে সত্যি বড় শূন্যতায় দাঁড়িয়ে আছে। বর্তমান দিনে কিন্তু সম্পর্কের যে সকল দৃষ্টান্তগুলো চোখের সামনে পড়ে আমরা সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি। হ্যাঁ, শুধু একলার কথাই ভাবছি এমনটা নয়, এই গল্প কিন্তু আমাদেরকে আবার ভালোবাসতে শেখাবে, পরিবারকে একসাথে থাকতে, এবং দ্য পাওয়ার অফ ইউনিটি, হ্যাঁ, দ্য ইউনিটি দ্যাট গিভস আস লাভ, হ্যাঁ, সেই যে একতা যেটা আমাদের ভালোবাসা দেয়, স্নেহ দেয়, সে সব কিছু ভ্যালু অফ রিলেশনশিপ এই গল্পটা আমাদেরকে বলবে, শেখাবে। সো চলো আমরা গল্পটার থেকে ভ্যালু অফ রিলেশনশিপটা শিখে নিই। সো দেয়ার ইজ দ্য ইউনিট 1। সো ইউনিট 1টা কীভাবে শুরু হচ্ছে, আমি এখানে গোটা টেক্সটটা যেটা রয়েছে তোমাদের টেক্সটের একটা টেক্সটটাকে এখানে তুলে নিয়ে তোমাদের পড়াচ্ছি। তোমরা যখন বাড়িতে পড়বে ভালো করে, তখন বইটা তো পড়বেই, পাশাপাশি এই ভিডিওটাকেও কিন্তু দেখবে, গল্পটাকে নিজে থেকে পড়ে নেবে বা শুনে নেবে, এক্সপ্লেনেশনগুলো শুনে নেবে, তারপর তোমরা বইটা ভালো করে পড়বে এবং যেখানে যেখানে সমস্যা আসবে সেগুলো আমাকে জানাবে। আই হোপ ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হবে। দেখে নিই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। দেখো, ফাদার, আমি এই পাশে চলে যাই। ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। পিতা, অর্থাৎ দেখো এই গল্পের যিনি লেখিকা লুসি মাড মন্টেগো মেরি, তিনি কিন্তু এই গল্পের ন্যারেটার, অর্থাৎ পার্সোনালি যে গল্পটা বলা হচ্ছে সেখানে তিনিই হচ্ছে এই বাবার মেয়ে, যে বাবার সাথে নির্জন দ্বীপে তার ভাইয়ের সাথে থাকতো, এমন করেই গল্পটা লেখা হয়েছে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস।
এই যে নির্জন দ্বীপ, যেই দ্বীপে কোনো মানুষ বাস করে না, সেই দ্বীপে ছিল একটা আলোকস্তম্ভ গৃহ। আলোকস্তম্ভ গৃহ অর্থাৎ আলোকস্তম্ভ গৃহ মানে কি, সমুদ্রে যখন কোনো জাহাজ যাত্রা করে এবং তারা কোনো বিপদে পড়ে তখন তাদের প্রয়োজন সাহায্যের। এই লাইট হাউসগুলো এরকম নির্জন দ্বীপে যেখানে জনমানব নেই, ইনকেস কোনো জাহাজ বা কোনো সমুদ্রে কোনো সমস্যা হলো কারুর, কোনো যাত্রীদের, তখন এই দ্বীপে এই লাইট হাউস থেকে লাইট পড়তো। দিনের বেলা তো দেখাই যেত, রাতের বেলা লাইট পড়তো। তখন মানুষ বুঝতো যে এখানে গেলে হেল্প পাওয়া যাবে বা কোনো একটা কি সার্ভাইভাল কিছু একটা হয়ে যাবে, বা হয়তো এখান থেকে আমরা বাঁচতে পারবো। এমন কোনো সময় বিপদ চলে আসে যে জীবন বাঁচানোটা খুব দায় হয়ে ওঠে, তাই তো? সমুদ্র তার এক ছোট্ট একটা বাটির মধ্যে জল নয়, হ্যাঁ, যার কোনো আদি অন্ত নেই, হ্যাঁ, যার একুলে দাঁড়িয়ে ওকুল দেখা যায় না, তাকেই বলে সমুদ্র। ঠিক আছে, এমন একটা ব্যাপার জায়গায় যদি কোনো বিপদে পড়ে তখন চলতে চলতে তারা কাছে দাঁড়িয়ে যদি এরকম কোনো দ্বীপ পায় যেখানে এই আলোকস্তম্ভ গৃহ থাকতে, অ্যাকচুয়ালি এরা যারা সি ভয়েস করে, যারা সমুদ্রে যাত্রা করে, তাদের কোনো রকম আপাতকালীন ব্যবস্থা দেওয়ার জন্য বা আপাতকালীন সুরক্ষা দেওয়ার জন্য এই লাইট হাউসগুলো নির্মিত করা হয়েছিল। ঠিক আছে, তো এরকম একটা লাইট হাউসের দায়িত্বভার কার ছিল? লেখিকার বাবার ওপর। এবং যে লাইট হাউসে তিনি কর্মরত ছিলেন সে দ্বীপটার নাম অনুসারেই লাইট হাউসটার নাম হয়েছিল। ভালো করে মনে রেখো ওই জায়গাটায়, দ্বীপের নাম ছিল হচ্ছে বিগ হাফ মুন, অর্ধচন্দ্রাকার দ্বীপ। কি দ্বীপ? অর্ধচন্দ্রাকার দ্বীপ। অর্থাৎ দ্বীপটা দেখতে কেমন? আধখানা একটা চাঁদের মতন, তাই তো? আচ্ছা, এবং সেই অর্ধচন্দ্রাকার দ্বীপের যে নাম বিগ হাফ মুন, সেই অনুযায়ী এই লাইট ঘরের নাম হয়েছে বা লাইট হাউসের নাম হয়েছিল বিগ হাফ মুন লাইট হাউস। ক্লিয়ার? আই অ্যাম 11 years old, আমার বয়স তখন 11। অর্থাৎ লেখিকার বয়স কত? 11 বছর, 11 years তার বয়স। ক্লড ইজ 12, ক্লজ ইজ 12, ক্লড ইজ 12। হু ইজ ক্লড? Claude is the brother of the narrator, অর্থাৎ লেখিকার ভাইয়ের নাম কি ছিল? ক্লড। তার বয়স কত ছিল? 12 years। কত বছর? 12। তার বয়স ছিল 12 বছর। অর্থাৎ লেখিকা পিতা ছিলেন রক্ষক বা কেয়ারটেকার, অর্থাৎ তিনি রক্ষণাবেক্ষণ করতেন বা দায়িত্বে ছিলেন। কোথাকার? বিগ হাফ মুন লাইট হাউসের দায়িত্বভারে ছিলেন কে? লেখিকার বাবা। লেখিকার বাবার কিন্তু এখানে নাম দেওয়া হয়নি। ঠিক আছে, বলেছে আমার পিতা ছিলেন অর্ধচন্দ্রাকার দ্বীপের আলোকস্তম্ভ গৃহের একজন কি কেয়ারটেকার, অর্থাৎ দেখাশোনা করার লোক পদে নিযুক্ত ছিলেন। আমার বয়স ছিল তখন 11, যে সময় ঘটনাটা তোমাদের বলছি, এবং ক্লডের বয়স ছিল 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন, প্রত্যেক শীতে, ভালো করে ক্লাইমেটটাকে বুঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাইমেট। হ্যাঁ, পিপল হু লিভ ইন অ্যান আয়ারল্যান্ড দে ফেস আ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েদার, তারা কিন্তু একটা ভিন্ন ধরনের জলবায়ুর সাথে, আবহাওয়ার সাথে জুড়ে থাকে, ক্লাইমেটের সাথে জুড়ে থাকে। কেমন হয় ক্লাইমেটটা তার কিন্তু জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন তোমরা পাচ্ছ। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝো। কিন্তু যে দ্বীপে থাকতো তারা, প্রত্যেকবার শীতে সেটা জমে যেত। কি যেত? ফ্রোজেন ওভার। অল দ্য আয়ারল্যান্ড ইজ ফ্রোজেন ওভার ইন উইন্টার। শীতের সময় সম্পূর্ণ দ্বীপটা, কোন দ্বীপ? বিগ হাফ মুন, পুরো বরফের চাকা হয়ে যেত বা বরফে জমে যেত। ঠিক আছে, বোঝা গেল? উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। সেই সময়, কখন? শীতের সময়, যখন সমস্ত দ্বীপটা একদম বরফের চাই হয়ে গেছে, আমরা তখন চলে যেতাম বা সরে যেতাম। উই অল মুভ, উই বলতে ফাদার, ক্লড অ্যান্ড আই, লেখিকা, তার পিতা এবং তার ভাই, এই তিনজনে মিলে চলে যেত কোথায়? মূল ভূখণ্ডে। ইট মিনস the land which is far away from the বিগ হাফ মুন। বিগ হাফ মুনের থেকে অনেকটা দূরে মূল ভূখণ্ড, যেখানে জনমানবের বসবাস রয়েছে, হ্যাঁ, সেইখানে তারা চলে যেত। কারণ যে জায়গায় থাকতো সেটা তো জনমানব শূন্য, আইসোলেটেড আয়ারল্যান্ড। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ, যে মাত্র বা যখনই, স্প্রিং, বসন্ত, বসন্ত আসা মানে কি? বরফ গলতে শুরু করা, বরফ গলতে শুরু করা। তারা যেত কখন? উইন্টারে। ফিরতো কখন?
কারণ তার বাবা তো কর্মরত ছিল, তা যে যেখানে চাকরি করে কাজ করে সেখানে তো তাকে ফিরে আসতে হবে তো অবশ্যই। তাই অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত ফিরে আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা জলপথে যাত্রা করে ফিরে যাই আমাদের প্রিয় দ্বীপে। ঠিক আছে, উই সেল, আমরা যাত্রা করা, সেল মানে যাত্রা করা, জলপথে যাত্রা করাকে কি বলা হয়? সেল। টু আওয়ার, কোথায়? দিক বুঝে, সেল টু, এটা কি বোঝায়? টুটা কি বোঝাচ্ছে? দিক বুঝাচ্ছে। কি বোঝাচ্ছে? দিক। উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের প্রিয় দ্বীপে। কোন দ্বীপে? বিগ হাফ মুনে আমরা ফিরে চলে আসি। সো ইট ওয়াজ দ্য লাইফ অফ দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার অ্যান্ড হার ফাদার। হ্যাঁ, তারা এই জীবনে অভ্যস্ত ছিল, এইভাবেই তাদের জীবন কাটছিল। তারা তিনজন মানুষ, একটা নির্জন দ্বীপ, নির্জন দ্বীপে তাদের সেই তার বাবার কর্মরত অবস্থায় থাকা, এবং বছরে একটা সময় যখন গোটা দ্বীপটা বরফে আবৃত, তখন তারা সেটাকে ছেড়ে তারা ফিরে আসতো মূল ভূখণ্ডে। আবার যখন বসন্ত চলে আসতো, পুনরায় আবার সেই নিঃসঙ্গতার জীবন তাদের শুরু হতো। তার মানে শীতের মাস কটা কিন্তু, শীতের ঋতুটা কিন্তু তারা কিন্তু লোকের জনের সাথে কাটাতো। কোথায়? মূল ভূখণ্ডে। কাদের সাথে কাটাতো আমরা তো এখনো জানিনি, কিন্তু মূল ভূখণ্ডে নিশ্চয়ই লোক আছে, লোকজনের মাঝে কাটতো, কিন্তু বাকি সময়টা কোথায় কাটতো? একটা নির্জন দ্বীপে একাকী কাটতো। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এই সেন্টেন্সটার মধ্যে পেনটা বোঝার চেষ্টা করো। দে ওয়্যার ইজ দ্য পেন, কোথায় যন্ত্রণাটা আছে? তারা কিন্তু 11 আর 12 বছরের একটা ছেলে মেয়ে, তাই তো? তারা 11 এবং 12 বছরের একটা ছেলে মেয়ে, যারা এমন কথা বলছে, যিনি এমন কথা বলছে, অবশ্যই দেয়ার ওয়াজ নো বডি, ছিল না কেউই, নো বডি। ঠিক আছে, এটাকে খুব প্রেশার দিয়ে পড়তে হবে, কেউ ছিল না, কেউ। তার মানে কি? আমাদের নিঃসঙ্গতা কতটা ছিল, আমরা কতটা কষ্ট করে ওখানে থাকতাম সেটা বোঝো, তাই তো? কতটা কষ্ট করে আমরা থাকতাম ওখানে বোঝো। সেই জিনিসটা ফেল করার জন্য তিনি বলেছেন, দেয়ার ওয়াজ নো বডি ফর আস, আমাদের জন্য কেউ ছিল না। ফর আস, আমাদের জন্য কেউ ছিল না, কেউ ছিল না আমাদের জন্য। টু প্লে উইথ, যে আমাদের সাথে খেলা করবে, যে আমাদের সাথে খেলা করবে, যে খেলার যে সঙ্গী, হ্যাঁ, সেই প্লেমেটস আমরা কাউকেই পাইনি। কোথায়? আমাদের সাথে। কোথায়? অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ অর্ধচন্দ্রাকার দ্বীপে। অর্ধচন্দ্রাকৃতি দ্বীপে সত্যি কথা বলতে কি আমাদের সাথে কেউ ছিল না যারা আমাদের সাথে একটু খেলবে। শিশুরা কিন্তু কি বলতো, শিশুদের মনটা কিন্তু একদম স্বচ্ছ কাচের মতো, তাই তো? এবং তাদের এই যে মানসিক বিকাশে তাদের সমাজের কিন্তু অন্যান্যদের সাথে মেলামেশাটা অত্যন্ত জরুরি। কিন্তু সেই বয়সে তারা কি করছে? নির্জন দ্বীপে থাকছে। বলো তো, দে আর ইন ডিপ্রেশন অর নট? ডেফিনেটলি দে আর ইন ডিপ্রেশন। ঠিক আছে, বিকজ দে আর ট্রাইং টু মেক আ ডিফারেন্স, তারা একটা পার্থক্য তৈরি করার চেষ্টা করছে। কি ডিফারেন্স? বিটুইন দ্য চিলড্রেন অফ মেনল্যান্ড অ্যান্ড দ্য চিলড্রেন, দ্য গার্ল আর বয় হু লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। বিগ হাফ মুন দ্বীপে থাকা সেই ছেলে মেয়ে, তাদের মন মানসিকতা এবং মূল ভূখণ্ডে থাকা ছেলে মেয়েদের মন মানসিকতার মতো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্সটা কি? তাদের সঙ্গী আছে আর তারা সঙ্গীহীন। এটা কিন্তু বুঝো, কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট ইচ আদার অ্যান্ড উইথ ইট। যা কিছু আমাদেরকে করতে হতো আমরা দুজনে মিলেই করতাম, এছাড়া কোনো উপায় নেই তো। কারণ দেয়ার ওয়াজ নো বডি, কেউ ছিল না। তাই খেলতে ইচ্ছা হতো, দুজনেই খেলতাম। কিছু তৈরি করতে ইচ্ছা হতো, দুজনেই করতাম। ঠিক আছে, অন্য কারোর যে বুদ্ধি নেব বা একটু ঝগড়া করব বা হিংসে করব বা যেটাই করি না কোনো বাচ্চারা, সেই করার জায়গাটাও ছিল না। বিকজ উই আর অ্যালোন, উই আর অ্যালোন, আমরা একদম একাকী, হ্যাঁ, নির্জন থাকতাম, কেউ ছিল না আমাদের সাথে। আচ্ছা, এবার পরবর্তী চলে যাই। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। উই এর এক্সপ্লেনেশন দিয়েছে, উই কারা? আমরা থাকতাম
অর্ধচন্দ্রাকার দ্বীপে আমরা বলতে উই আর ফাদার বাবা অ্যান্ড এবং ক্লড ভাই ক্লড অ্যান্ড আই আমি অ্যান্ড এবং আন্ট এস্থার পিসি এস্থার অ্যান্ড এবং মিমি অ্যান্ড ডিক। সো দিস লাইন ইজ মাচ কনফিউজিং। হট করে তোমাদের কিন্তু সকলের ভুরুটা কিন্তু একটু বেঁকে গেছে। তিনি বলছেন যে তিনি দ্বীপে তিনজনই থাকতো। নাও শি মেনশনস মোর দেন 3 নেমস। এখন তিনি আবার তিনজনের থেকে বেশি কথা উল্লেখ করছেন, কি ব্যাপার? তাই তো তোমাদের মনে একটা প্রশ্ন আসবে। আমি বলছি প্রশ্নটা আসা স্বাভাবিক। যেখানে তিনি গল্পের শুরুটা বলেছেন যে আমি পিতা এবং ভাই একটা নির্জন দ্বীপে থাকতাম, হঠাৎ করে এখন আমি বলতে বা আমরা বলতে গিয়ে তার পিতা ভাইয়ের পাশাপাশিও একজন পিসির কথা উল্লেখ করেছে আর পিস্তত ভাই বোনের কথা উল্লেখ করেছে। ওয়াই? কারণ এটা একটা ফ্ল্যাশব্যাক স্টোরি। এটা একটা ফ্ল্যাশব্যাক স্টোরি। ফ্যামিলিটা অ্যাটাচ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এরকম অনেক মুভি দেখেছো, অনেক সিনেমা দেখেছো যেখানে সিনেমার শেষ অংশটা প্রথমে দেখানো হয়, তারপরে দেখানো হয় কীভাবে ঘটনাটা ঘটলো। তাই তো আজকে যে স্টোরিটা পড়ছো এটা ফ্ল্যাশব্যাক স্টোরি, অর্থাৎ তারা এক হয়ে গেছে। কি করে এক হলো, কিভাবে তারা একসাথে হলো? তারা যে তিনজন একলা থাকতো সেটা বলে নিয়েছে, কিন্তু তারপরে কীভাবে এতগুলো লোক আসলো সেই ঘটনাটাই গোটা ইউনিট জুড়ে আছে। ঠিক আছে, এই জন্য এখন তারা বলছে যে কারা কারা থাকে বলে দিচ্ছে, তারপরে বলবে কী করে তারা এক হয়েছে। বুঝতে পারলা তো? এখন কারা কারা থাকে? লেখিকার ভাই ক্লড, তাদের বাবা এবং বাবার বোন মানে তাদের পিসি এস্থার, এবং মিমি অ্যান্ড ডিক, পিস্তত ভাই বোন মিমি অ্যান্ড ডিক। ঠিক আছে, গেল। It used to be only father and Claude and I. Look at the sentence. Used to be অভ্যস্ততা বোঝায়। কি বোঝায়? অভ্যাসগত বোঝায়। I used to drink milk মানে আমি দুধ খেতে অভ্যস্ত। I used to drink water আমি জল খেতে অভ্যস্ত, মানে একটা কোনো অভ্যাসগত বোঝায়। তখন কি হবে? যে used to বোঝায়। It used to be only father and Claude and I. আমরা থাকতে অভ্যস্ত ছিলাম শুধুমাত্র তিনটা লোকই। কে? বাবা, ভাই এবং আমি, মানে লেখিকা নিজে। আমরা তিনজনই, আর কেউ ছিল না। এইভাবেই আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। তারপরে যে আমরা একত্রে হলাম সবাই, এই একত্রে হওয়ার পিছনে যে বিশেষ ভূমিকা পালন করেছে বা যে জিনিসটা বিশেষ ভূমিকা নিয়েছে সেটা হলো একটা ঘুড়ি। এটা কি? ঘুড়ি। একটা ঘুড়ি যেটা একটা হারিয়ে যাওয়া পরিবারকে এক করে দিয়েছিল। একটা ঘুড়ি ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ, মানে যার জন্য বা যার অন অ্যাকাউন্ট মানে ফর হোয়াট, যার জন্য বা যে ঘটনার জন্য বা যে কারণের জন্য তাকে বলা হয়েছে অন অ্যাকাউন্ট অফ। এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। সেটা হলো একটা ঘুড়ি। দ্যাট দেয়ার আর মোর অফ আস, এটাই একটা ঘুড়ি যার জন্যই আজকে আমরা তিনজন নেই, তিনজনের বেশি আছি। মোর অফ আস, আজকে যে আমরা তিনজন, তারপরে যে তুমি নাম কটা জানলে আরো তিনজন, সেই তিনজন ছজন যে হয়েছি। আগে তো তিনজনই ছিলাম, এই ছজন হয়েছে আমরা পরিবার ফিরে পেয়েছি, আমরা একত্রিত হতে পেরেছি। তার জন্য দায়ী কে? এই ঘুড়িটা। এই ঘুড়িটার কারণে জানতে ইচ্ছা করছে তো যে কি করে একটা ঘুড়ি একটা হারিয়ে যাওয়া পরিবারকে এক করতে পারে? ব্যাপারটা বড়ই ইন্টারেস্টিং। কি করে একটা হারিয়ে যাওয়া পরিবার, একটা আলাদা হয়ে যাওয়া পরিবার, কি করে একটা ঘুড়ি, একটা কাগজের টুকরো যেটা আকাশে সুতোর সাহায্যে ডানা মেলে ওড়ে, সে একটা পরিবারকে কি করে এক করে দিতে পারে? খুব ইমোশনাল একটা স্টোরি কিন্তু। দেখো, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই সেটা, এটাই সেই গল্পটা যেটা আজ তোমাদের আমি বলে শোনাবো। কে বলছে? লেখিকা। দিস ইজ হোয়াট, এটাই সেই ঘটনাটা যে একটা ঘুড়ি একটা পরিবারকে এক করলো। সেই ঘটনাটাই আজকে তোমাদেরকে আমি বলে শোনাবো। ওকে? The funny part used to be that people always pitied us when the time came for us to return. The funny part, সব থেকে মজার যে বিষয়টা বা মজার ঘটনাটা যেটা ঘটতো আমাদের সাথে, দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস, লোকে সবসময় আমাদেরকে ওই হ্যাজাতো, সবসময় আমাদেরকে খোঁচা দিত, গালমন্দ করত। কখন? when the time came for us to return, যখন আমাদের ফিরে যাওয়ার সময় চলে আসতো। এই ব্যাপারটা কি? ফিরে যাওয়ার সময় মানে কি?
টাইম হচ্ছে এখানে উইন্টার। উইন্টারের সময় তারা কোথায় যেত? মুভ টু মেনল্যান্ড, তাই তো? কোথায় যেত? মেনল্যান্ড। আবার স্প্রিংয়ের সময় কী করতো? ফিরে আসতো। এই যে ফিরে আসার সময়টা, তখন লোকেরা তাদেরকে অনেক খোঁচা মারতো, হয়তো বলতো যাচ্ছ আর তো আসবে না, কারণ জানে যাক আবার যখন শীতকাল আসে আবার আসতে হবে, তাই তো? তাহলে ক্ষণিকের অতিথি, তাই না? তাদেরকে কোথায় কাটাতে হবে? ওই নির্জন দ্বীপেই কাটাতে হবে। তো এই তাদের পরিস্থিতি বা অবস্থার সুযোগ নিয়ে হয়তো মূল ভূখণ্ডের অনেকেই তাদেরকে খোঁচা মারতো। ও তোমাদের ওখানে দারুণ ওয়েদার, সেই এইখানেই থাকি কি তোমাদের পোষায়? এইভাবে হয়তো নানা রকমভাবে মানে খোঁচা মারা কথা বলতো। ওটাই বলতো যে এটা আমাদের মজা লাগতো, এটা আমাদের মজা লাগতো। দ্য ন্যারেটর কী করতো? শি উড ফিল আ ফান, শি উড ফিল আ ফান, হ্যাঁ, ওয়েন দ্য পিপল কি ইউজ টু পিটেড দেম, তাদেরকে যখন এরকম করে পিট করতো, এবার যখন তাদেরকে খ্যাপাতো বা টিটকারি মারা কথা বলতো, তখন এটা কিন্তু তার বড় ভালো লাগতো। তো অন্যেরা দুঃখী হতো, কিন্তু তারা কারণ তারা তো টিটকারিটা ওখানে পায় না, নির্জন থাকে, তাই তো? ইয়ার্কি ঠাট্টা যে কেউ খুশ মেজাজ করবে সেই জায়গাটাও তো নেই। হ্যাঁ, তো দিস ইজ দ্য স্কেয়ারসিটি, হ্যাঁ, দে হ্যাভ ইনসাইড দ্য মেনল্যান্ড, সো ইনসাইড দ্য আয়ারল্যান্ড। সো মেনল্যান্ডে এসে যদি কেউ গালমন্দ করে, একটু ঝগড়াও করে, একটু খারাপ কথাও বলে, তাহলেও তার সাথে কী পায়? তারা আনন্দ পায়। দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো, তারা ঠাট্টা করে বলতো, আমরা নাকি ওইখানে ওই মূল দ্বীপে, ওই তোমার নির্জন দ্বীপে নিজেদেরকে বড় একা একা মনে করি। নিজেদেরকে কী মনে করি? বড় একা একা মনে করি। ওখানে তো তোমরা বড় একা একা মনে করো, তাই এখানে আসো, তাই না? আবার চলে যাচ্ছ। মানে এরকম করে নানা রকমভাবে তাদেরকে কী করা হতো? খোঁচা মারা কথা বলা হতো। তারা বলতো যে আমরা নাকি ওখানে খুব একা একা ফিল করি, তাই মাঝে মধ্যে এখানে একটু বেড়াতে আসি, এমন করে বলতো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ কি? সেখানে কোনো শিশু আমাদের পাশে থাকতো না। কোথায়? আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডটা তো কি আইসোলেটেড, সেখানে অন্য শিশুদের কিন্তু বাস নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম টু প্লে উইথ আস, এ কথা সত্যি। ক্লড, ভাই ক্লড আর আমি সবসময় চাইতাম, আশা করতাম যে এমন কেউ থাকুক যে আমাদের সাথে একটু খেলবে, একটু খেলবে। তার মানে উই ওয়ান্ট আওয়ার প্লেমেটস, হ্যাঁ, উই ওয়ান্ট আওয়ার প্লেমেটস লাইক দ্য চিলড্রেন অফ মেনল্যান্ড। মূল ভূখণ্ডের শিশুদের মতন করে আমরাও চাইতাম বন্ধু থাকুক, ডাক দেখ, খেলা করুক, দুষ্টুমি করি, এই সমস্ত জিনিস আমাদের, কিন্তু আমরা এগুলো কোনো মতে চেয়েও করতে পারতাম না, কারণ আমাদের কোনো পরিবার নেই, আমরা একটা নির্জন দ্বীপে থাকি। এই কথা বারবার বলতে হবে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, এটা বড়ই কঠিন ছিল জানো, আমাদের বলছে এটা জানো, তোমরা ভাবো আমাদের ক্ষেত্রে বড়ই কঠিন ছিল। আমরা যে দ্বীপে থাকতাম সেখানে অনেকগুলো জলদস্যুদের গুহা ছিল, মানে যারা সমুদ্রে যে ডাকাতি করে তাদেরকে বলা হয় জলদস্যু, ইংরেজিতে তাদের বলা হয় পাইরেট। কেভ মানে হচ্ছে গুহা, অর্থাৎ সেই নির্জন দ্বীপে কোনো এক সময় হয়তো জলদস্যুরা এসে কি করত? জলদস্যুরা এসে হয়তো তাদের লুণ্ঠিত ধন মজুত করে রাখতো বা সেখানে তারা ডেরা পাতত। সেই জলদস্যুদের ফাঁকা, সেই ফাঁকা এখন সেই জলদস্যুদের সেই তোমার হচ্ছে অ্যাবান্ডেন্ড যে জায়গাগুলো রয়েছে পড়ে, যেখানে তারা ইউজ করতো আগে, সেই জায়গাগুলোতে একলা একলা দৌড়োই, চিন্তা করে এটাকে বড় সোজা কাজ না, ভয়, কিন্তু খেলার জায়গা কই, কার সাথে খেলবো, কি খেলবো? তাই যেখানে ভয় সেটাই আমাদের আকর্ষণ, আমরা সেখানে ছুটে যেতাম, সেখানে আমরা ছুটে যেতাম, কারণ তাছাড়া তো কিছু করার নেই, কি করব? এবং এই সব কিছুই যেটা করতাম ওই শুধু কিন্তু ওই ঘুরে ফিরে আমরা দুজন, ভাই এবং আমি, এছাড়া কিন্তু আর কেউ নেই আমাদের। যা করতে হতো, হ্যাঁ, মোস্ট অফ দ্য থিংস, হ্যাঁ, উই ডিড টুগেদার মিনস ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, ঠিক আছে, আমরা দুজনে মিলেই করতাম, আর কেউ নেই। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু তোমাদেরকে বলে রাখি, আমরা আবার যখন শীতের সময় মূল ভূখণ্ডে যেতাম সেখানকার শিশুদের সাথে গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড, কি কোয়ারেল, জমিয়ে ঝগড়া করতাম। কি করতাম? জমিয়ে ঝগড়া করতাম। তার মানে ইন উইন্টার দেয়ার ওয়াজ আ
অপরচুনিটি, একটা সুযোগ আমাদের জন্য আসতো, সেই সুযোগটা আমরা ইউজ করতাম। কি করতাম? হ্যাঁ, উই মেক সাম কোয়ারেল, উই ডিড সাম কোয়ারেল উইথ দ্য চিলড্রেন অফ মেনল্যান্ড। কারণ ঝগড়া করার জন্য তো প্রতিপক্ষ চাই, সেই প্রতিপক্ষটা কোথায় পাবো? আমরা মূল ভূখণ্ডে গেলেই পাবো, আর সেটা হচ্ছে শীতের সময়টা। তাহলে ভ্যাকেশন যেমন হয়, উইন্টারটা ছিল আমাদের উইন্টার ভ্যাকেশন, এবং উইন্টার ভ্যাকেশনে আমরা কোথায় যেতাম? মেনল্যান্ডে, এবং সেখানে শিশুদেরকে পেতাম। হ্যাঁ, যেহেতু আমরা একলা একলা থাকি, আমরা কিন্তু একটু কি হিংসুটে টাইপেরই ছিলাম, কিন্তু মিশতে পারছি না না কারোর সাথে। যখন মূল ভূখণ্ডে যেতাম, তাদের অনেকের সাথে আমাদের বাদানুবাদ লাগতো। হ্যাঁ, মানে ক্রস থিঙ্কিং, ওর এটা মত ওটা এরকম, তখন আমরা ওদের সাথে কিন্তু ঝগড়া করতে না চাইলেও বেশ মজা করে ঝগড়া করতাম। আর তো পারবো না, এই কটা দিনই শুধু, আবার সেই ওই নির্জন দ্বীপ। So it was perhaps just as well that there were none of them on the big half moon. এই যে ঝগড়া করতাম, আমরা ঝগড়ুটি হয়ে উঠতাম বা ঝগড়াটে হয়ে উঠতাম। হ্যাঁ, উই বিকেম কোয়ারেলসাম, ঝগড়ুটি হয়ে যাওয়াকে ইংরেজিতে বলে কোয়ারেলসাম। উই বিকেম কোয়ারেলসাম হয়ে উঠতাম। এটার কারণটা কি বলতো? এর কারণটা হয়তো যেহেতু সারা বছর আমরা তাদেরকে পেতাম না। কোথায়? মেনল্যান্ডে না, আয়ারল্যান্ডে। সারা বছর যেহেতু আয়ারল্যান্ডে তাকে পেতাম না, মানে বিগ হাফ মুনে আয়ারল্যান্ডে তারা থাকতো সারা বছর আমাদের সাথে না, তাই জন্যই হয়তো এই ঝগড়াটা আমাদের এতটা জমত। কারণ আমরা যদি সবসময় থাকতাম তাহলে এতটা ঝগড়া হতো না। তাহলে এখানে একটা পেন, দ্য ন্যারেটর ইজ এক্সপ্রেসিং হার পেন, হ্যাঁ, দ্যাট ইজ ইনসাইড হার হার্ট অ্যাবাউট দ্য চিলড্রেন, হ্যাঁ, অ্যাবাউট দ্য চিলড্রেন হু লিভ ইন দ্য মেনল্যান্ড। হ্যাঁ, এবং সবসময় এই মূল ভূখণ্ডে থাকা শিশুদের সাথে এই লেখিকার বা ভাইয়ের মধ্যে যে একটা মনোগত, তাদের মনের সাথে এদের মনে যে একটা কম্পেয়ার, সেটা কিন্তু আমরা বারবার এই গল্পে ফুটে উঠি। প্রত্যেকটা সেন্টেন্স, ইচ অফ দ্য সেন্টেন্স অফ দ্য স্টোরি প্রুভস ইট, এটা প্রমাণ করে, হ্যাঁ, যে একাকিত্ব মানুষের জীবনে নিঃসঙ্গতা, অবসাদ এগুলো নিয়ে আসে, তাই তো? সেখানে একটা শিশু যে সবেমাত্র বড় হতে চলেছে, তার জীবনে এই নিঃসঙ্গতা বা এই জায়গাটা কত বড়, অনেকটাই বড় কিন্তু, তাই তো? সেটাই বলেছে। সো ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, তারা কিন্তু খুব স্মার্ট ছিল। আবার কি স্মার্টনেসটা? ভাই বোন কোনোদিনও ঝগড়া করতো না, কারণ ঝগড়া করার যদি কথা বন্ধ হয়ে যায় তাহলে কীভাবে খেলবে আর, তাই তো? তাহলে কারণ উপায় তো নেই, তাই তো? দে হ্যাভ নট এনি অপশন। সো তারা দুজনেই কিন্তু কখনো যে ঝগড়া করবে সেটা কখনোই করতো না, কখনোই ঝগড়া করতো না, মিলেমিশে থাকতো। হয়তো একটু দুজনের মত পার্থক্য হলে পরেও দুজনে অ্যাডজাস্ট করে, তখন তো তারা জানে আর তো কেউ নেই যার সাথে আমি মনের কথা বা খেলবো বা সময় কাটাবো, কেউ নেই। ঠিক আছে, হয়েছে, দেখো। দেখো, to be sure father did not seem to have any relations except us. ঠিক আছে, আচ্ছা দেখো স্টুডেন্টসরা কি বলেছে, কেউ কথা বলো না প্লিজ, চুপচাপ শোনো। To be sure father did not seem to have any relations except us. এটা নিশ্চিত যে, এটার সম্বন্ধে আমরা নিশ্চিত ছিলাম বা এটা আমাদের নিশ্চিতই ছিল যে পিতা বাবার মনে হয় ছিল না কোনো আত্মীয় পরিজন এক্সেপ্ট আস, মানে আমাদের ছাড়া বা আমাদের ব্যতীত। উইদাউট আস মানে আমাদের ছাড়া, এক্সেপ্ট কথার অর্থ হচ্ছে উইদাউট, উইদাউট আস দেয়ার ওয়াজ নোবডি as a relative তাহলে বলছে আমাদের ছাড়া, অর্থাৎ ভাই আর আমি ছাড়া বাবার মনে হয় না কোনো আর কোনো আত্মীয় পরিজন ছিল, এ বিষয়ে আমরা নিশ্চিত। সিম মানে মনে হওয়া, হ্যাঁ, সিম কথার অর্থ মনে হওয়া। এটা মনে হয়েছে আমাদেরকে যে যেহেতু দেখতে পাচ্ছি না, কখনো দেখি না, তাই বাবার আমরা ছাড়া যে আর কেউ আছে
এটাতে আমরা পুরোপুরি নিশ্চিত ছিলাম। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটাই ক্লড আর আমাকে ভীষণভাবে হতবুদ্ধি করে তুলতো বা খুব ভাবাতো। ঠিক আছে, তাহলে কি ছিলাম এই জায়গাটা আমরা কি ছিলাম, যে we were in much confusion. আমরা অনেকটা দ্বিধায় ছিলাম, একটা ভীষণ দ্বিধা ছিল আমাদের মধ্যে। দ্বিধাটা কি, যে কি ব্যাপার নেই, আত্মীয় পরিজন নেই, সবারই তো রিলেটিভস আছে, আমাদের বাবার সম্পর্কে কেউ নেই, আত্মীয় পরিজন বলতে কেউ নেই। এই জিনিসটা বড় ভাবাতো, ভীষণ ভাবাতো। অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, মূল ভূখণ্ডে থাকা প্রত্যেকটা মানুষেরই কিন্তু কি ছিল, সম্পর্ক ছিল, যেটা আমাদের ছিল না। হোয়াই হ্যাড নট উই, কেন নেই আমাদের, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন দে হ্যাড, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন দে হ্যাড ইনসাইড দেয়ার মাইন্ড, হোয়াই ডোন্ট উই হ্যাভ, কেন আমাদের নেই, তাই তো, কেন আমাদের নেই, আমাদের আত্মীয় পরিজন কেন নেই, কি কারণ? Was it because we lived on an island? They made question for their own self. নিজেদেরকে তারা নিজেরা প্রশ্ন করত। কারণটা কি এটাই, যেহেতু আমরা একটা নির্জন দ্বীপে থাকতাম, আমরা একটা আইল্যান্ডে থাকতাম বলেই কি আমাদের কোনো আত্মীয় পরিজন নেই মূল ভূখণ্ডের মানুষদের মতন, এটাই কি কারণ? We thought it would be so jolly to have an uncle, aunt and some cousins. মনে মনে ভাবতো তারা, উই থট, আমরা ভাবতাম, অর্থাৎ লেখিকার ভাই ভাবতো, ইট উড বি সো জলি, বড়ই ভালো হতো, বড়ই আনন্দের হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজেন্স, যদি কাকু, পিসি, পিস্তত ভাই বোন এরা যদি থাকতো বড়ই মজার হতো, তাই তো? তার মানে এই রিলেশনগুলো তারা কোথায় স্পট করে, মেনল্যান্ডে গিয়ে স্পট করে। তাই তাদের এই অভাবটা এখানে এসে কুড়ে কুড়ে খায় ভেতরে, যে কেন নেই আমাদের, কেন তাদের মতো করে আমাদের কাকু, পিসি, পিস্তত ভাই বোন নেই, বড় আনন্দ হতো, বড় মজা হতো, কেন যে নেই, ছোট তো, তারা অবাক হতো। ওয়ান্স, একদা, উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার বাবাকে প্রশ্ন করেছিলাম এই বিষয়ে, যে পাপা বা ফাদার, why did not relation, why did not we have any relation, কেন আমাদের এরকম রিলেশন নেই, কেন আমাদের কোনো রিলেশন নেই, কেন আমাদের আত্মীয় পরিজন নেই, তুমি বলতে পারো পিতা, বাবা তুমি বলতে পারো কেন নেই? বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, প্রশ্ন করা মাত্রই বাবাকে বড়ই দুঃখী দেখিয়েছিল। সরো মিন্স দুঃখকে ইংরেজিতে বলে সরো, SORROW, বলছে সরোফুল, তাকে ভীষণ কি দেখিয়েছিল, খুবই তাকে দুঃখী দেখিয়েছিল। দ্যাট উই উইশড উই হ্যাড নট, তাই আমরা ভাবলাম বাবাকে কষ্ট আর কোনোদিনও দিব না, এই প্রশ্ন করে বাবাকে আর কোনোদিনও কষ্ট দিব না, তাই আর বাবাকে কোনোদিনও জিজ্ঞাসা করিনি যে বাবা আমাদের আত্মীয় পরিজন নেই কেন, এই প্রশ্নটা আর কখনো বাবাকে কোনোদিনও করিনি। He said it was all his fault, বাবাকে প্রশ্ন করা মাত্রই বাবা একটা উত্তর দিয়েছিল, যা কিছু ঘটেছিল যেই কারণে নেই সেটার পেছনে সম্পূর্ণ দায়ী কার, তার নিজের, বাবার নিজের দোষেই আজকে তার পরিবার নেই, এই কথা বাবা শুধু আমাদের বলতো, কিন্তু আমরা তো ছোট ছিলাম, we were too little to understand this word, আমরা সেই কথাটা বুঝতে অত্যন্ত ছোট ছিলাম, আমরা মানেই বুঝতাম না এই কথাটার অর্থ কি, তার দোষ মানে পরিবার না থাকার পিছনে বাবার কি দোষ আছে, এগুলো মাথায় ঢুকতো না। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড আর আমি কখনোই বুঝতে পারতাম না বা কোনোদিনও বুঝিনি এই কথাটার অর্থ, যে এটার অর্থটা কি ছিল বা তিনি কি অর্থে প্রকাশ করেছেন, কি অর্থে তিনি এই সেন্টেন্সটা বলেছেন, যে অল মাই ফল্ট, তিনি যে বলেছিলেন, কি কেন বলেছিলেন, এটা কিন্তু আমি বুঝতে পারছি না, বা আমরা বুঝতে পারতাম না। তাহলে দেখো, যে সেশনটা তোমরা করলে, এই সেশনটাতে তোমরা যেটা দেখলে সেটা হলো একটা কনফিউজিং স্টেট, একটা আইসোলেটেড আয়ারল্যান্ড,
রিলেশন হারানো একটা পরিবার, পিতা এবং তার 2 সন্তান, তাদের সাথে কিন্তু তাদের মাও নেই, তাই তো? তার মানে তারা কিন্তু পিতার সাথে থাকে, হয়তো মা গত হয়েছেন এমন কোনো ব্যাপার, তাই তো? নইলে পরিবার থাকলে এত ছোট বয়সের বাচ্চার সাথে, বাচ্চা শিশুদের সাথে আর মা থাকবেন, এটা হতে পারে না। আর ফ্যামিলি নেই মানে কি, বাবার আমাদের ছাড়া কেউই নেই, তার মানে মাও নেই। সো ইট ওয়াজ দ্য কন্ডিশন। হ্যাঁ, এবং এই 2টা শিশু এই পরিস্থিতির সাথে লড়াই করছিল। তারা চাইতো তাদেরও আত্মীয় পরিজন থাকুক, তারাও স্নেহ ভালোবাসা, হ্যাঁ, আনন্দ খুনসুটি এগুলো করুক, কিন্তু কার সাথে করবে? নেই, কেউই নেই। এইটা হলো আমাদের ইউনিট 1 ছিল। এবার ইউনিট 1-এ কিছু কোয়েশ্চেন্স অ্যান্সার এগুলো আছে, যেগুলো আমাদের টেক্সচুয়াল কোয়েশ্চেন অ্যান্সার, এগুলো একটু আমরা চট করে দেখি, ঠিক আছে? তাহলে ইউনিট 1টা আমাদের সম্পূর্ণ হবে। আচ্ছা, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, বলছে অর্ধচন্দ্রাকার দ্বীপের যে আলোকস্তম্ভ গৃহ, তার রক্ষক কিপার কে ছিলেন? পিসি এস্থার, বাবা ক্লড না ডিক? কে? ফাদার। আমরা জানি ফাদার কি ছিল? ফাদার ওয়াজ দ্য কিপার, KEEPER, কিপার অফ দ্য বিগ হাফ মুন, ঠিক আছে? হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক কে ছিল? দেখাশোনা কে করতো? ফাদার। The next question is, the family moved over to the mainland, পরিবারটি চলে যেত, স্থানান্তরিত হতো মূল ভূখণ্ডে কোন সময়? সামার, স্প্রিং, মনসুন, উইন্টার। কখন? উইন্টার। গ্রীষ্ম, বসন্ত, বর্ষা নাকি শীত? শীতে। শীতে কিন্তু চলে যেত, তাই তো? বাহ, খুব সুন্দর, ভেরি গুড। When asked about relations, father looked, বাবাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, we asked about relations, আমাদের কোনো আত্মীয় পরিজন রিলেটিভ আছে কিনা, এই প্রশ্ন যখন ভাই আর আমি মিলে বাবাকে করেছিলাম, বাবাকে কেমন দেখিয়েছিল? looked happy, angry, irritated, irritated means বিরক্ত হওয়া না, sorrowful দুঃখী দেখিয়েছিল, ঠিক আছে? তাহলে কি হবে? এটা উত্তর লিখলে কি হবে? ফাদার লুকড সরোফুল, ঠিক আছে? ফাদার লুকড সরোফুল, বাবাকে দেখানো হয়েছিল কেমন দেখতে লেগেছিল? সরোফুল, দুঃখী লেগেছিল দেখতে। আচ্ছা, এবার তোমাদের এখানে একটা ফিল ইন দ্য চার্ট আছে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের পাঠ্যটা পড়েছি সবাই, সুন্দরভাবে বুঝেছি পাঠ্যটা। এবার পাঠ্যর মধ্যে যে এই যে কথাগুলো আছে, এই যে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে চার্ট করে, এটা আমরা একটু লিখতে হবে। নেম অফ দ্য আইল্যান্ড, দ্বীপের নাম কি? বিগ হাফ মুন। সবাই তোমরা লিখে ফেলো, কি হবে? বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন আইল্যান্ড। কি নাম? বিগ হাফ মুন আইল্যান্ড। এটা সম্রাট তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। এজ অফ ক্লড, ক্লডের বয়স কত ছিল? হি ওয়াজ 12 years old, সে ছিল 12 বছরের, সে ছিল 12 বছরের। হি ওয়াজ 12 years old, হি ওয়াজ 12 years old, ঠিক আছে? এই জায়গাটা তোমরা, আমি সাজেস্ট করবো তোমরা এটাকে সেন্টেন্সেই লিখো, এইভাবে কেউ লিখো না 12 years, এইভাবে ভালো লাগবে না, কেমন ফাঁকা ফাঁকা লাগে, সুন্দর করে বাক্য দিয়ে লিখো, হি ওয়াজ 12 years old, ওকে? The game played Claude by Claude and narrator, কি গেম খেলতো তারা? পাইরেটস কেভ, তাই তো? কি খেলতো? পাইরেটস কেভ। ওই যেখানে আছে দেখো, এই যে রান পাইরেট কেভস, রান পাইরেট কেভস, তাই তো?
তারা কি ওই জলদস্যুদের যে গুহাগুলো সেগুলোতে কি করতো, দৌড়াদৌড়ি করতো, তাই তো, সেই খেলাটাই খেলতো। তাহলে এখানে লিখতে হবে they used to run they used to run pirate caves. They used to run pirate caves. They used to run pirate caves. এটাই তারা খেলা খেলতো। আচ্ছা, তা এগুলো হলো আমাদের প্রশ্নের উত্তরগুলো চলে গেল। আচ্ছা, তারপর আমাদের এখানে কম্প্রিহেনশনে আরও কিছু প্রশ্ন আছে, এগুলো একটু চট করে দেখে নিই, তাহলে আমাদের ইউনিট 1টা শেষ হয়ে যাবে। কি বলে আছে দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার। এখানে কিছু সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে এবং যে সেন্টেন্সগুলোকে তোমাকে আইদার টিক করতে হবে ট্রু অর ফলস। ইট মিনস এই সেন্টেন্সের মধ্যে কোনোগুলো সত্যি এবং কোনোগুলো মিথ্যে। এবার সত্যি মিথ্যা সেটা তোমার স্টেট করে মানে বলে দিয়ে তারপরে তোমার তার এগেনস্টে স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। কি করতে হবে? স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। এবার আমরা দেখি কি আছে ব্যাপারটা। পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড। পিপল ফেল্ট দ্যাট, মানুষেরা কি করতো, মানুষেরা এটা অনুভব করত যে ক্লড আর গল্পকথককে তারা নিজেদেরকে একাকী মনে করত। কোথায়? ইন দ্য আইল্যান্ড, দ্বীপে। দ্বীপে নিজেদেরকে একাকী মনে করত। এবার এই ব্যাপারটা কি পিপলরা কি মনে করত, এই লোনসাম কথাটা কি অর্থে ব্যবহার করেছিল, এবার দেখি তো আমরা একটু পাঠ্যটায় গিয়ে চট করে কি বলেছিল। The funny part is to be that people always pitied us when the time came for us to return. They said we must be so lonesome over there. আমরা সেখানে কি করতাম, বড়ই নিজেদেরকে একাকী লাগতো, আমাদের নিজেদেরকে বড়ই একাকী লাগতো। কোথায়? দেয়ার। দেয়ার বলতে কোথায়? দেয়ার বলতে মেনল্যান্ডে। মেনল্যান্ডে তাদেরকে বড় একাকী লাগছে, তাই তারা কোথায় চলে যেত? আয়ারল্যান্ডে চলে যেত। সত্যি না মিথ্যা? মিথ্যা। এটা কি হবে? ফলস, তাই তো। তাহলে বলছে যে এখানে এই যে লাইনটা দেখো, লাইনটা সুন্দর করে বুঝে নাও কিন্তু। পিপল ফিল দ্য ক্লড অ্যান্ড ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড। ওরা কি লোনসাম আইল্যান্ডের কথা বলেছিল? না, কোথায়? মেনল্যান্ড। কোথাকার কথা বলেছিল? যে যেখানে তারা শীতে ঘুরতে আসতো, কোথায়? মেনল্যান্ডে। সেখানে তাদের কি লাগতো? লোনসাম। লোনসাম কি মেনল্যান্ডে লাগতো? না, কোথায়? আইল্যান্ডে লাগতো। কিন্তু তারা কি আইল্যান্ডে কথা বলেছিল? না, মেনল্যান্ডে কথা। তাহলে এটা কি হবে? ফলস। এটা কি হবে? ফলস। এবার কোন লাইনটা আমরা লিখবো? আমরা পাঠ্যের থেকে ওই সাপোর্টিং লাইনটা লিখবো, তাই তো। যে লাইনটা আমাদের পাঠ্যে দেওয়া রয়েছে সেখান থেকে আমরা সাপোর্টিং লাইনটা লিখবো। সাপোর্টিং লাইনটা আমরা কি লিখবো? সাপোর্টিং লাইনটা আমরা লিখবো, এই অংশটা আমরা লিখে দেব যে they said we must be so lonesome over there। এইটুকুনি জায়গা আমাদের সুন্দর করে লিখে দিতে হবে। এই অংশটুকু আমরা হাইলাইট করে রাখি টেক্সটে। তোমরা জানি বই নিয়ে হাতের কাছে হয়তো বসেছো বা পেন অ্যান্ড পেপার রেখেছো, তোমরা এই জায়গাটা বইয়ে হাইলাইট করে নাও কিংবা তোমরা পেন অ্যান্ড পেপারে লিখে নাও। এই জায়গাটুকু আমাদেরকে অ্যাজ আ সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে রাখতে হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরের প্রশ্নটায়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন? ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড। ক্লড আর ন্যারেটর কি করতো? ঝগড়া করতো। না, নেভার কোয়ারেল, তাই তো। এটা আমরা সহজেই জানি। তাহলে এটা হচ্ছে ফলস। এটা কি? ফলস। তাহলে কি লিখতে হবে? দে নেভার কোয়ারেলড।
এটা লিখতে পারো সাপোর্টিং স্টেটমেন্ট, বা লিখতে পারো আই অ্যান্ড ক্লড, তাই তো, আই অ্যান্ড ক্লড নেভার কোয়ারেলড। বাস হয়ে গেল, এটা লিখলেই হয়ে গেল। দে নেভার কোয়ারেল কিংবা আই অ্যান্ড ক্লড নেভার কোয়ারেল। আই অ্যান্ড ক্লড এটা ন্যারেটার নিজে বলেছেন, এটা তোমরা বানিয়ে লিখলে স্টেটমেন্ট তাও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো তারপরে, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডের কারুরই কোনো আত্মীয় পরিজন ছিল না, তাই নাকি? মূল মেনল্যান্ডে সবারই আত্মীয় পরিজন ছিল, সবারই কি ছিল? আত্মীয় পরিজন ছিল। তাহলে বক্তব্যটা ফলস। বলছে মেনল্যান্ডে হ্যাড রিলেশনস, নোবডি অন দ্য মেনল্যান্ড, মানে কি এখান থেকে বাক্যটা কিন্তু এখান থেকে করতে হবে, নোবডি অন দ্য মেন, এখানে কি ছিল বাক্যটা দেয়, এভরিওয়ান অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এখানে বলছে নোবডি মানে কারোরই ছিল না রিলেশন। এটা কি সত্যি? না, ভুল। তাহলে কি লিখবো? এভরি, ফার্স্ট দিকে লিখবো এভরিবডি অফ দ্য, এভরিবডি অন দ্য মেনল্যান্ড লিখি, অন দ্য মেনল্যান্ড had relations, everybody on the mainland had relations, প্রত্যেকেরই রিলেশন ছিল। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, প্রত্যেকেরই কিন্তু রিলেশন ছিল। আচ্ছা, তাহলে এই হলো আমাদের সেশনটা, যেটা আমরা করলাম। টেক্সটটা করে নিয়ে আমরা সুন্দর করে ইউনিটটা করলাম। এবার তোমরা কিন্তু বাড়িতে ভালো করে এটা পড়বে, গল্পটা খুব ভালো করে, খুব ইন্টারেস্টিং একটা গল্প, এবং এই গল্পটা খুব প্রোডাক্টিভ একটা গল্প। এই গল্পটা পড়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভ্যালু অফ রিলেশনশিপ বুঝতে পারলাম, কি করে দুটো বাচ্চা, হ্যাঁ, তারা এটা বুঝতে পারলো যে তাদের রিলেশনশিপটা থাকা, রিলেশনগুলো থাকা প্রয়োজন, যেগুলো মেইনল্যান্ডের ছিল। হ্যাঁ, এমন একটা গুরুগম্ভীর বিষয়, একটা ইন্টারনাল সেন্টিমেন্ট নিয়ে গল্পটা লেখা। গল্পটা খুবই সুন্দর, ভালো করে তোমরা পড়ো গল্পটা। গল্পটায় যে সমস্ত এক্সপ্লেনেশনগুলো দিলাম, তারপরে গল্পটা আর কোথাও কঠিন থাকলো না, এটুকুনি আমি নিশ্চিত। ভালো করে বাড়িতে পড়তে হবে, ওয়ার্ড নোট করে সুন্দর করে পড়ো। হ্যাঁ, যেখানে যেখানে তোমাদের সমস্যা হবে আমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স, বিলো ডেসক্রিপশন বক্সে লিখে জানাও, সেগুলো আমরা উত্তর দেবো তোমাদেরকে। এবং মনে রেখো, টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ভালো করে টেক্সট বই খুব সুন্দর করে পড়তে হবে, তাহলে আমাদের পরীক্ষায় যেসবভাবে প্রশ্নগুলো আসে টেক্সট বই পড়ার উপরেই কিন্তু আমাদের মার্কসটা তোলাটা নির্ভর করে। ভালো করে পড়ো, আমাদের সাথে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। ঠিক আছে, থ্যাঙ্কস।